দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি সমসাময়িক বিষয় নিয়ে, সেই বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি, বিষয়টি নিয়ে আলোচনা হয়, বিষয় নেপথ্যে কী থাকে এবং তার পরবর্তী ভবিষ্যৎ কী হতে পারে সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন স্টুডিওতে আমাদের বিশিষ্টজনরা অতিথি হিসেবে যুক্ত হন। আজকের যে বিষয়টি ঠিক করা হয়েছে, ফ্যাসিবাদ মোকাবেলা কোন পথে, এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজ তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। একে একে তিনজনের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতে আমার ডানেই রয়েছেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য, বিএনপির বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাকেও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এবং সবশেষ আমাদের যে অতিথি রয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক আল আরমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজকের যে আলোচনাটি শুরু করতে যাচ্ছি, ফ্যাসিবাদ মোকাবেলা কোন পথে, এর প্রথম প্রশ্নটি আমি যদি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় সমন্বয় করেছেন সাদিক আল আরমান, আপনাকে দিয়ে যদি একটু আলোচনা শুরু করতে চাই। যেই ভাঙচুর বা যেই বুলডোজার কর্মসূচিটি হয়ে গেল, এটি ফ্যাসিস্টের যিনি একদম প্রথম নেতা, তার যে উস্কানিমূলক বক্তব্য ছিল, তার ক্ষোভের বহিঃপ্রকাশে এই কার্যক্রমটি হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বক্তব্য আছে যে এই কার্যক্রম গণতান্ত্রিক উত্তরণের পথকে সহজ না করে জটিল করেও তুলতে পারে। তো এরকম যখন কার্যক্রম, এই কার্যক্রম ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও একটি প্রশ্ন রয়েছে। আপনারা আসলে কিভাবে এই কার্যক্রমকে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন তাদের সবাইকে। যদি আজকের আমাদের যে দেশের বর্তমান অবস্থা, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে গেলে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা অনুধাবন করতে হবে, আমাদের বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা আজকে হারিয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, আমাদের বিপ্লব যে বা আমাদের গণ অভ্যুত্থান যে ব্যাহত হয়েছে, এর কিছু এক্সাম্পল আমি আপনাকে দিই। আন্দোলনের সময় রাজপথে যারা রিক্সা চালাইছে, প্যাডেল রিক্সাওয়ালা, এটা ছিল আমাদের সবচেয়ে বেশি সাপোর্টিভ, আমাদের জন্য সাপোর্ট করছে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে অটো রিক্সাওয়ালা। যেগুলা অটো রিক্সাওয়ালা, তারা এখন সব জায়গায় অটো রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। ঠিক তেমনিভাবে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা ফিরে গেছে ক্লাসে। আর যারা হাইব্রিড এবং এমন কিছু লোক যারা ফুটেজ করছিল, তারা হয়ে গেছে এখন বৈষম্য বিরোধী সহ অন্যান্য কিছু কিছু জায়গায় দেশের কন্ট্রোলার এবং ছাত্রনেতা। ঠিক তেমনিভাবে আন্দোলনের সময় যারা ছিল দেশের বাহিরে, অনেক বড় বড় দল আছে, তাদের দলীয় নেতারা, তারা দেশের বাহিরেই থাকলে দেশের ভিতরে যারা আন্দোলন করলেন, আন্দোলন পরবর্তীকালীন সময়ে দেশের বাহিরে থাকা বড় বড় নেতারা দেশে ফিরে আসতেন। আর দেশে থাকা ছোট এবং তৃণমূল পর্যায়ের কর্মী, সে তার ভাগ্য আগেরটাই রয়ে গেছে, পরিবর্তিত কোনো কিছুই হয়নি। এবং আলটিমেটলি আমাদের যে আন্দোলনটা ব্যাহত হয়েছে, যারা আন্দোলনের প্রকৃত নেতৃত্ব দিয়েছে, তারা এখন হয়ে গেছে বঞ্চিত এবং এমন কিছু লোক নেতৃত্বে চলে এসেছে, যাদের কারণে এই আমাদের পুরো আন্দোলনটা আজকে প্রশ্নের সম্মুখীন। কিছু কিছু জায়গায় আমরা এমন কিছু কার্যকলাপ দেখতে পাচ্ছি যেগুলো আমাদের দেশের জন্য বর্তমানে কোনোভাবেই সুখকর নয়। ফর এক্সাম্পল, আপনি যে ঘটনাটি বলেছেন ধানমন্ডি 32 নম্বর এটা ভাঙচুরের ঘটনা, আপনি সিরিয়ার যদি বিপ্লবের অবস্থা দেখেন, সেখানে ফ্যাসিস্টের একটা নিশানাও রাখা হয়নি। আমরা বাঙালি জাতি হিসাবে খুবই সহনশীল এবং ভালো ছিলাম। গত 6 মাস তো বাড়িটি ভাঙা হয়নি। তার বা যিনি ফ্যাসিস্ট, তার কি প্রয়োজন ছিল যে ছাত্র জনতার এই রক্তের উপর দাঁড়িয়ে তামাশা করে আবার বক্তব্য দেওয়ার জন্য? তিনি তো মানুষকে উস্কে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো মানুষকে উস্কে দেওয়ার যখন উস্কে দিয়েছে, মানুষ তার রিয়াকশন দেখাইছে। এখন যারা সিনিয়র পলিটিক্যাল লিডার্স আছে, তাদের বক্তব্য, তারা অবশ্যই আমাদের অভিভাবক সমতুল্য, তারা তাদের বক্তব্যকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তবে এটাও ঠিক যে মানুষের মনে যে ক্ষোভ এবং ঘৃণা আছে, মানুষ যে কষ্ট দেখেছে, আমি আমার সহপাঠীর লাশ দেখেছি, অনেক মা তার সন্তানের লাশ দেখেছে, অনেক ভাই তার ভাইয়ের লাশ দেখেছে। তারা তো ভুলে যায় নাই। মাত্র 6 মাসে কি এত সহজে এতগুলো রক্ত ভুলে যাওয়া যায়? তার উচিত ছিল, তারা কি একবার নিঃস্বার্থে এখন পর্যন্ত ক্ষমা চেয়েছে আমাদের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে? তা তো চায় না। তারা তো এটাকে গণ অভ্যুত্থান স্বীকার করতে রাজি না। তারা তো বলতেছে এটা ওয়ান কাইন্ড অফ মিলিটারি কু, তারপরে অমুক পার্টির একটা প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। আসলে বর্তমান এই সময়ে আমাদের সরকারের অবস্থা খুবই ভঙ্গুর। সরকার কোনোভাবেই দেশের কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। নিয়ন্ত্রণ করতে পারতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
না নিয়ন্ত্রণ করতে পারতেছে গোয়েন্দা সংস্থা, না নিয়ন্ত্রণ করতে পারতেছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সাধারণ যে সম্পর্ক। একমাত্র ডক্টর ইউনূস স্যার তিনি মনে হয় যে সর্বোচ্চ পর্যায়ের আমাদের জন্য এখন বটগাছ হয়ে ছাতা হয়ে প্রধান উপদেষ্টা হয়ে আছেন। না হয় আমাদের দেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলের যে অবস্থা এটা কোনোভাবে সাস্টেন করার কথা না। এবং দুর্ভাগ্যজনক হলো এটাও সত্য যে অনেক মানুষ আজকে এই আন্দোলনের সবচেয়ে বড় উপকারভোগী যারা রাজনীতি করেছেন বিগত সময়ে, এরা এখন আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেকে কথাবার্তা বলে যে, কিন্তু এখন যদি দেখেন ছাত্রদের ভিতরে আন্দোলন করেছে লক্ষ লক্ষ শিক্ষার্থী, এর ভিতরে কয়জন বেনিফিশিয়ারি হয়েছে, কয়জন লাখপতি হয়েছে, কয়জন কয়টা টাকা পাইছে, এই সে ঢালাও হারে ছাত্রদেরকে গালি দেওয়া, ছাত্রদেরকে ছোট করা, এটা হচ্ছে যে নিজের সাথে প্রতারণার সামিল। কারণ আপনাদের সেই বক্তব্য ছিল মাসুম বাচ্চারা রাস্তার মধ্যে নেমে এসে আমাদেরকে 17 বছরের জিম্মেদারি থেকে মুক্তি দিয়েছে। তো আমাদের উচিত, আমিও তো আমাদের যারা পলিটিক্যাল লিডার্সরা আছে তাদের কাছে আশা রাখবো যে আপনারা অল্প কয়েকজন গুটি কয়েক ছাত্রের জন্য সমগ্র ছাত্র সমাজ যারা দেশের জন্য বুকের তার যারা রক্ত ঢেলে দিয়েছে তাদের অবদানকে ছোট করবেন না, তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করবেন না। কারণ কি অদূর ভবিষ্যতে এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এই ছাত্ররাই জীবন দিয়ে আবার এগিয়ে আসবে। এবং আমরা এটা আশা করি যে বর্তমানে আমাদের দেশের যে টালমাটাল অবস্থা খুব শিগগিরই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সহায়তার ভিত্তিতে এবং যারা আমাদের সরকারে আছে উপদেষ্টারা এরাও যথেষ্ট আন্তরিকভাবে নিজেদের ভুলগুলো সংশোধন করে দেশটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করবেন, না হয় আমরা খুব শিগগিরই বিপদে পতিত হব। আমরা আবার আসবো আপনার কাছে সাদিক আল রহমান। আমরা একটু যেতে চাই বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানতে চাই যে ফ্যাসিবাদের উৎখাত নাকি মোকাবেলা কোনটি আসলে বেশি প্রয়োজন? ফ্যাসিবাদ তো উৎখাত হয়েছে, ফেসিবাদকে মোকাবেলা করার মতন ফেসিবাদের অস্তিত্ব গোপনীয়ভাবে সারা প্রকাশ্যে বাংলাদেশের জমিনে নাই। ফেসিবাদের নেত্রী যে অহংকার করে বলতেন বাংলাদেশ থেকে যে সে পালায় না, সে পালিয়েছে। এদেশের ছাত্র জনতার বিপ্লবের সামনে, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিবাদ পলায়ন করতে বাধ্য হয়েছে। এখন ফেসিবাদকে ফেসিবাদ কোথায় যাবে মোকাবেলা করব? নাম্বার 2 হলো, দেখেন ফেসিবাদের বিরুদ্ধে যে ছাত্র গণ অভ্যুত্থান যেটা হয়েছে বাংলাদেশের জমিনে, যে জাগরণটা হয়েছে, এখানে এই জাগরণের পরে ফেসিবাদ মোকাবেলা কিন্তু হয়ে গিয়েছে। ফেসিবাদ কিন্তু সামনাসামনি আসতে পারেনি। 5 তারিখে ফেসিবাদের পলায়নের পরে দেয়ার ইজ নো মোর ফেসিবাদ ইন দ্য কান্ট্রি। এখন আপনি যদি ফেসিবাদের জালে পা দিয়ে ফেসিবাদকে জাগ্রত করতে চান, তখন আপনাকে ফেসিবাদকে মোকাবেলা করতে হবে। সেখানে আপনি কতটুকু স্ট্রংলি মোকাবেলা করতে পারবেন। সাদিক সাহেবের কথাগুলি তো আসলে টকশোতে সব কিছু বলা যায় না, কিছু কিন্তু ইঙ্গিত দিয়েছেন জনগণ। এই যে একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজদুর, কুলি, সুইপার সবার কিন্তু একটা স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। মাত্র 6 মান্থসে আপনি যদি টেলিভিশন দেখেন, আপনি যদি ইউটিউবে যান, দেখবেন ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক অপোজিট রিয়াকশনে কথা বলতেছে, এইখানে আপনি ফিরে আসেন যে সাদেক সাহেব বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা, না পেরেছে বাজার নিয়ন্ত্রণ করতে, না পেরেছে গরিব মানুষের পেটটা ঠান্ডা করতে, না পেরেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে, এই 6 মাসে না পেরেছে একটা থানার পুলিশকে গ্রামে পাঠাতে, সিভিল প্রশাসনকে গ্রামে পাঠাতে, না পেরেছে ফেসিবাদের দোষরদের শাস্তি দিতে, হ্যাঁ, না পেরেছে পুলিশের মনোবলকে শক্ত করতে। পেরেছে কোনটা? ড্রেস বদলিয়েছে। কার বুদ্ধি দিয়ে করেছে বলেন? দিস ইজ কমপ্লিট অ্যান্ড আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট ফর দ্য নেশন। একটা ড্রেস বদলে তো পুলিশের মরাল হাই হবে না। সকল ক্ষেত্রে মোটামুটিভাবে ইউনূস সাহেব, উই রেসপেক্ট হিম, আমাদের জাতির একটা গর্ব, সহজ সরল ভালো মানুষ, বাট এভরিথিং ইজ আউট অফ হিজ কন্ট্রোল। আমি যা দেখি পার্সোনালি আউট অফ হিজ কন্ট্রোল। যে কারণে আপনার যে প্রশ্নটা আসছে আপনার মুখ থেকে, নিশ্চয়ই আপনি পরিস্থিতির প্রেক্ষাপটে বলেছেন ফেসিবাদকে মোকাবেলা। ফেসিবাদকে আপনি যদি মোকাবেলা করতে চান, পরিস্থিতি যদি সৃষ্টি করেন, তাহলে ফেসিবাদ আসবে, আপনি মোকাবেলা করতে হবে। কাজে ডোন্ট স্টেপ ডাউন টু দ্য নেট অফ দ্য ফেসিবাদ। আপনি যায়েন না সেখানে। ফেসিবাদকে আপনি দেশের পরিস্থিতিটাকে আপনি কুল রাখেন, যে জনগণগুলি আপনাকে সমর্থন দিয়েছে, ইউ থিঙ্ক ফর দ্যাট মাস পিপল।
ওই মানুষগুলোর জন্য আপনার চেষ্টা করতে হবে। আপনি হুট করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দেবেন, ঠিক না? আপনি ব্যাট ধরে দিবেন জনগণের ইয়ের উপরে, না বিদ্যুতের বিল বাড়িয়ে দিবেন, গ্যাসের বিল বাড়িয়ে দিবেন। থিঙ্ক ফর দ্য পিপল এই টাইমে এটা চাচ্ছে না। আগে ফার্স্ট কুল ডাউন দ্য পিপল সেন্টিমেন্ট, সেটা আপনি করতে ব্যর্থ হয়েছেন। যেই কারণে আমি বলতে চাই না মানুষ টিভিতে আমরা কি দেখি, ইন্টারভিউগুলো যখন জার্নালিস্টরা নেয় সাধারণ মানুষের প্রতি উত্তরে যে কথাগুলি পাবলিক বলে, আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট দ্যাট থিং অ্যাগেন। আপনিও শুনেন, আমিও শুনি। কাজে আপনাকে ফেসিবাদকে এখনও আমি মনে করি এই বাংলার জমিনে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠাটা উড বি ভেরি টাফ। আপনি কাজে ফেসিবাদ, আমি এখনও মনে করি না যে ফেসিবাদকে আপনার মোকাবেলা করতে হবে। আমি যেটা বলবো, ফেসিবাদকে মোকাবেলা করার মতন পরিস্থিতি আপনার আমি যেন সৃষ্টি না করি, গভর্নমেন্ট যেন সৃষ্টি না করে। ফেসিবাদ ইজ ডেড ইন দিস কান্ট্রি। আপনি দেখেন যেটি সিরিয়ার কথা বলতে চাইছেন, আসাদ গভর্নমেন্টের কুকর্ম, শেখ হাসিনার মতো একই রকম এদের কুকর্ম। বিক্ষোভটা কী করেছে, আসাদের পিতার কবর পর্যন্ত, মাজার পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বাট আমাদের এখানে যদি ব্যর্থতা বলি, যে আন্দোলনের পরে যখন 5ই আগস্টের পরে আসলে আমার এটা ব্যক্তিগত মত হওয়া উচিত ছিল তো বিপ্লবী সরকার। বিপ্লবের পরে যে জিনিসটা হয় সেটা তো এখানে হয় নাই। উই হ্যাভ ফেল টু ডু দ্যাট, অর স্টুডেন্টস হ্যাভ ফেল টু ডু দ্যাট। বুঝে হোক না বুঝে হোক একটা লিনিয়েন্ট সমাধানে চলে গিয়েছে, যেটা হয়তো এই গভর্নমেন্টের বিপ্লবের ধারাবাহিকতাটাকে বা বিপ্লবের যে সেন্টিমেন্টটাকে ব্যাহত করেছে আমি বলবো। তবু নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ছাত্ররা যে ছাত্রদের কথা বলেছে যে ডিসক্রেডিটেড না করা, ছাত্র আন্দোলনই তো পৃথিবীতে হয়েছে। আমরা 52 ভাষা আন্দোলন ছাত্ররা করেছে, 62 আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 71 মুক্তিযুদ্ধ করেছি আমরা, ঠিক না? 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্ররা, এবারও করেছে ছাত্ররা। কারণ ছাত্রদের দু একটা ভুল হয়েই যেতে পারে, মানে ম্যাচুরিটির অভাবে হতে পারে, মানে এক্সপিরিয়েন্সের অভাবে হতে পারে। অ্যাজ এ হোল ছাত্রদের তো ডিসক্রেডিটেড করার মতন এই জাতির কিন্তু এই সেন্টিমেন্ট নেই, বা আমি অন্তত করবো না, কেউই করবে না। কিন্তু সবশেষ ফ্যাসিবাদ উৎখাতের বড় ভূমিকাটা এটা আমি বলি, এটা বড় ভূমিকাটা ছাত্ররা রেখেছে। কিন্তু 16টা বছর কিন্তু আগ্নেয়গিরির আগুনটা কিন্তু বিএনপি জ্বালিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা ঘটেছে কিন্তু ছাত্রদের আন্দোলন। আমরা আরেকজন অতিথির কাছে যাই, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনি দুজন অতিথির বক্তব্য শুনেন। আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু সরকারের প্রতিনিধিত্ব করছেন আপনারা, ফ্যাসিবাদের ব্যাপারে যেই অবস্থানই নেওয়া হোক, আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কিরকম হওয়া উচিত, সরকার আসলে কি ভাবছে? আপনাকে ধন্যবাদ, আমার দুই সহ আলোচক এবং যে দর্শকরা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। ফ্যাসিবাদ, এখানে মুকুল ভাই যেটা বলছিলেন যে ফ্যাসিবাদ আসলে চলে গেছে, ফ্যাসিবাদ তো আসলে চলে যায়নি। ফ্যাসিবাদের বড় অংশটুকু চলে গেছে, একটা এরপরেও তাদের একটা বৃহৎ অংশ এখানে থেকে গেছে। এই থেকে যাওয়া অংশটুকু নানান সময় যে তাদের ফ্যাসিবাদের যে মাতা, যিনি এখানে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তিনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে মাঝে মাঝেই নানান ধরনের বিতর্কিত নানান বক্তব্য বিবৃতি দিচ্ছেন। ওনার বক্তব্য এদেশের মুক্তিকামী মানুষের সকল মূল্যবোধের বিরুদ্ধে। ওনার বক্তব্য এই অভ্যুত্থানের শহীদদের বিরুদ্ধে। ওনার বক্তব্য এদেশের গণতান্ত্রিকামী সকল রাজনৈতিক শক্তির বিরুদ্ধে। উনি এসব বলে এখানে লুকিয়ে থাকা, ভাই যেটা বলছেন যে এখন মোকাবেলার মতো করার মতো সামনে তার কেউ নেই, এটা সত্য। তো এই লুকিয়ে থাকা মানুষগুলি, যাদের নিজেদের মধ্যেও এক ধরনের লুকিয়ে থাকা বা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার এক ধরনের প্রবণতা হয়তো তৈরি হচ্ছে, তাদেরকে আবার উস্কে দিচ্ছে। এই উস্কে দেওয়ার মোকাবেলা করতে গিয়ে আরেকটি ধ্বংসাত্মক কায়দায়, বিশৃঙ্খল কায়দায় করার আসলে সুযোগ নেই। করলে সেটা আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং এই যে রাজনৈতিক যত দল আছে, অভ্যুত্থানের পক্ষের যত শক্তি আছে, সবাইকে এখন একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে যে এই ফ্যাসিবাদকে এমন কোনো কায়দায় আমরা মোকাবেলা করতে যাব না যেটা আইনের শাসনকে বিঘ্নিত করে। সেটা যদি করতে যাই আমরা, তাহলে ফ্যাসিবাদের যে স্বপ্ন, ফ্যাসিবাদের স্বপ্ন হয় দুই রকম ছিল। একরকম এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারাই বসে থাকবে, আর আরেকটা হচ্ছে তারা যদি না থাকে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করেছি।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন তাদের দ্বিতীয় স্বপ্ন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, এই দেশকে ধ্বংস করে দেওয়ার পক্ষে। তাহলে আমরা নিশ্চয়ই এমন কোনো কাজ করব না, এমন কোনো ফাঁদে পা দিব না যার ফলে তাদের বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার স্বপ্নটা পূরণ হয়। সুতরাং সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং পক্ষের উচিত হবে সবাই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্যমত, সেটা অটুট রাখা এবং এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া যেটা ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করে দেয়, যেটা ফ্যাসিবাদের দ্বিতীয় স্বপ্নকে বাস্তবায়নের সুযোগ তৈরি করে দেয়। এখানে আমাদের অধিকাংশ রাজনৈতিক দল এবং পক্ষ, গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত পক্ষগুলির কথা যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, এবং অপরাপর যে সমস্ত পক্ষ এখানে ক্রিয়াশীল, প্রত্যেকেই আছে নিজ নিজ জায়গা থেকে আসলে দায়িত্বশীল আচরণ করছে। তবুও মাঝে মাঝে নানান ধরনের উস্কানি, এই উস্কানিটা আমি প্রধানত বলবো যে দেশের বাইরে বসে এখানে এক ধরনের উস্কানি দেওয়া হয় যে তোমরা ভায়োলেন্ট হয়ে উঠো, এই ধরনের উস্কানি দেওয়া হয়। এই জায়গাগুলি বর্জন করতে হবে, এটা সবার। এই বর্জন করা এবং রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি অধিক শ্রদ্ধাশীল যদি হতে পারে, আমি বলছি ধরুন বিএনপির, জামায়াতের, এবি পার্টির, গণতন্ত্র মঞ্চ, যত ধরনের রাজনৈতিক ক্রিয়াশীল দল আছে এখানে, বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি শোনা যাচ্ছে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক টার্গেট, সামনের নির্বাচন, অনেক বিষয় আসলে থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে তাদের নানান ধরনের মত দ্বিমত থাকবে, এটাই ডেমোক্রেসির বিউটি। কিন্তু একটা বিষয় যেটা এখন পর্যন্ত আমরা কোনোভাবে বিঘ্নিত হতে দেখিনি, সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার সহাবস্থান। এ বিষয়ে সবাই একমত। সো এই ঐক্যমতটা ধরে রাখতে হবে এবং অতীতের দিনগুলি থেকে নানান রকম শিক্ষা নিয়ে সামনের দিনগুলিতে আমাদেরকে আরও বেশি সচেতন, আরও বেশি সতর্ক হতে হবে। এই কারণে যে ষড়যন্ত্র আসলে থেমে নেই, নানানমুখী ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে। এই জায়গায় রাজনৈতিক দলগুলির ভূমিকা খুব বেশি। সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যত ধরনের করণীয় আছে সব বিষয়ে সরকার আন্তরিক, সেই কাজটি সরকার করে যাচ্ছে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতি নেওয়ার, আলোচনা করব আমরা, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি মুরসালিন হক জুনায়েদ আপনাদের সাথে আজ আলোচনা করছি ফ্যাসিবাদ মোকাবেলা কোন পথে। এই মুহূর্তে যারা স্ক্রিনে যুক্ত হয়েছেন তাদেরকে অতিথিদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য, বিএনপির বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাওয়াত হোসেন বকুল। তার পাশেই রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, এবং সবশেষে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক আল আরমান। আমরা আবারও একটু আলোচনায় ফিরতে চাই। সাদিক আরমান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আসলে ক্ষমতায় আসে এবং সবশেষ যেটি 2008 সালের নির্বাচনকে মোটামুটিভাবে সব রাজনৈতিক দলই একটি গণতান্ত্রিক নির্বাচন বলছেন, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের উত্থান এবং তার পরের ইতিহাস আপনারা জানেন, আপনারাই আন্দোলন করেছেন, তাদেরকে উৎখাত করেছেন। এই নির্বাচন ব্যবস্থাকে দলীয় এবং ব্যক্তিগত সুবিধায় ব্যবহার করতে যেন আর কেউ না পারে, কেউ যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, কিভাবে করা যায়? আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি থাকবে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে আপনার সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে 2008 সালের ইলেকশন যেটা 29শে ডিসেম্বর হয়েছে, এটাকে কোনোভাবে আমি একটা সুষ্ঠু নির্বাচন বলতে রাজি না। এটা সম্পূর্ণভাবে একটা পূর্ব পরিকল্পিত ইলেকশন, যেখানে একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করে আমাদের জাতির সাথে তামাশা করে আওয়ামী লীগকে জেতানো হয়েছে। শত শত কেন্দ্র আছে যেখানে ভোটের যে ভোট পড়েছে তার সংখ্যা 115%, 116%। এটা কখনো সম্ভব যে একটা কেন্দ্রে 100-এর উপরে ভোট পড়বে, 100%-এর উপরে ভোট? আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করেছি, এরকম শত শত কেন্দ্র দেখেছি যেখানে 115%, 108%, 110% ভোট কাউন্ট হয়েছে। এটা কোনোভাবেই একটা সুষ্ঠু ইলেকশন না। বরঞ্চ আমি বলবো যে আমাদের জাতির সাথে সবচেয়ে বড় তামাশার ভিতরে একটা তামাশা হচ্ছে 2008 সালের ইলেকশন। কিন্তু এটাকে কোনোভাবে যদি আমরা যখন বৃত্তি দিয়ে দেবো যে এটা বৈধ ছিল, এটা বৈধ ছিল, আওয়ামী লীগের যে নিরঙ্কুশ চুরি ডাকাতি এবং আমরা জাতির ভাগ্যের সাথে যে প্রহসন, এটাকে আমরা বৈধতা দিয়ে দিব। সেই জন্য 2008 সালের ইলেকশনকে কোনোভাবে আমরা ভালো ইলেকশন বলতে রাজি না। পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বা নির্বাচন কমিশন চাইলে একটা ফ্যাসিবাদকে ঠেকাতে পারে না। আমরা অনেকগুলো সংস্কার করে দিয়ে যাব। আপনি আমাদের সংস্কার রিপোর্ট দেখছেন,
অনেকগুলো প্রস্তাবনা আছে, আমরা এত ভালো ভালো প্রস্তাবনাগুলো দিচ্ছি, হয়তো এগুলো ইমপ্লিমেন্ট হইলো, কিন্তু রাজনৈতিক দলের যে কালচার, তাদের যে প্রবৃত্তি, তাদের কথা বলার যে ধরন, তাদের অর্থ উপার্জনের যে ধরন, এগুলো যদি তারা চেঞ্জ না করে তারা আবার ফ্যাসিস্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের রাজনৈতিক দলের কালচার চেঞ্জ করা দরকার। যদি আমরা রাজনৈতিক দলের কালচারগুলো চেঞ্জ করি, তাহলেই শুধুমাত্র ফ্যাসিস্ট নতুন করে ঠেকানো সম্ভব। এখন এই জন্য রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে কাদেরকে? যারা ভালো মানুষ, দেশপ্রেমিক। কিন্তু এমন কিছু লোকজন দুর্বৃত্তকে রাজনৈতিক দলগুলো নমিনেশন দেয় যারা ব্যবসায়ী, এবং এরা রাজনীতিটাকে দেখে ব্যবসা হিসাবে, সে দেশের সেবা হিসাবে দেখে না। যখন এই দুর্বৃত্তরা রাজনীতিতে জয়েন করে, তখন এর থেকে এই রাজনীতি নোংরা হবেই, এবং এটা পয়সা ইনকামের একটা জায়গা হয়ে যাবে, সেখানে সেবার কোনো কিছু থাকবে না। তো সেখানে পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে, শুধুমাত্র তারা যদি চায় যে আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করব না, কারণ দেখেন ভাই, আমরা আজকে আছি, কালকে নাই, আমাদের সরকার 1 বছরও থাকবে না, তারপরে নতুন একটা সরকার আসবে, তাদের কাছেই ভবিষ্যৎ যে তারা কেমনভাবে বাংলাদেশে দেখতে চায়। তো যদি রাজনৈতিক পার্টিগুলো চিন্তা করে যে আমরা কখনো এরকম ফ্যাসিজম কায়েম করবো না, হাসিনার পরিণতি থেকে যদি শিক্ষা গ্রহণ করে, যদি সুবুদ্ধি কারো উদয় হয়, হাসিনা যেভাবে জুতার বাড়ি খেয়ে নিয়ে গিয়ে পড়ছে, কেউ যদি ভবিষ্যতে জুতার বাড়ি খেতে না চায়, তাহলে কেউ ভোট সিস্টেমটা ধ্বংস করবে না, সে যেই হোক, যে কোনো দল হোক। আমি এটাই মনে করব, আগে তো বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তারা অবশ্যই চিন্তা করবে, অনুধাবন করবে যে একটা নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠুটাকে কতটা ইম্পর্টেন্ট জাতিকে শাসন করার ক্ষেত্রে না, জাতি আপনাকে মানবে না, তরুণ প্রজন্ম আপনাকে মানবে না, আপনি শক্তি পাবেন না, আপনি বিদেশে কথা বলতে পারবেন না, আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না, কারণ আপনার নিজের শক্তি থাকবে না, যেটা আওয়ামী রেজিম থেকে আমরা দেখেছি। তো আমি এটাই মনে করবো যে আসলে আমরা যত সংস্কারই করি, যদি আমাদের সদিচ্ছা না থাকে, আমরা কোনোভাবেই ফ্যাসিজমকে ঠেকাতে পারবো না। জি, ধন্যবাদ সাদিক আল রহমান। আমরা একটু ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সামনের যে নির্বাচন, এটি আয়োজন করার একটি বড় দায়িত্ব আপনাদের উপর রয়েছে। এই আয়োজনে ফ্যাসিবাদী মনোভাব দূরে সরিয়ে রেখে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে সেই ব্যবস্থাও আপনাদের করতে হবে। নানামুখী সংস্কার আপনাদের কাছে রয়েছে, কিন্তু তরুণদের চাওয়া ছিল সংস্কারের পরে নির্বাচন, আবার আপনাদের নির্বাচনের একটি সম্ভাব্য সময় একাধিকবার ঘোষিত হয়েছে এরই মধ্যে। তো এই জায়গাটি আসলে কোনোভাবে সাংঘর্ষিক হতে যাচ্ছে কিনা? না, কোনোভাবে সাংঘর্ষিক হতে যাচ্ছে না। এই কারণে যাচ্ছে না যে এদেশের তরুণরা সংস্কার প্রত্যাশা করে, এদেশের রাজনৈতিক দলগুলি তারাও সংস্কারকে পূর্ণভাবে সমর্থন করে। সংস্কার এমন কোনো বিষয় না যেটা সুনির্দিষ্টভাবে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার এই নীতিতে বিশ্বাস করে। সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছিল সংস্কারগুলির কী ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সেটা প্রথমে বের করে নিয়ে আসা। যেমন ভাই, উনি একটা সংস্কার কমিশনের দায়িত্ব পালন করেছেন। এভাবে অনেকগুলি সংস্কার কমিশন গঠন হয়েছে, আপনি জানেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি যে সংস্কার কমিশন, যাদের সঙ্গে নির্বাচনের নানান ধরনের সম্পর্ক আছে, সেই সংস্কার কমিশনগুলি ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আপনি যদি জানেন, দেখে থাকেন যে ইতিমধ্যে জাতীয় মতৈক্য কমিশন বলে একটি কমিশন গঠন হয়েছে। সেই কমিশন হয়তো এই মাসেরই মাঝামাঝিতে 15 তারিখে আশা করা যায় সকল রাজনৈতিক দলকে নিয়ে বসবে। এই ফরমাল বসা এর বাহিরেও নানান সময় আলাদা আলাদা করে বা ইনফরমালি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সঙ্গে, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলির সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। প্রত্যেকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে এক জায়গায় নিয়ে এসে বাস্তবায়ন, এবং যেই সমস্ত সংস্কারগুলি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, এরকম একটি নির্বাচনের জন্য যে সংস্কারগুলি অত্যন্ত মৌলিক এবং এখনই করা সম্ভব, সেই সংস্কারগুলি সবার মতৈক্যের ভিত্তিতে দ্রুতই করে ফেলা হবে। এবং অন্যান্য যে সমস্ত সংস্কারগুলি ফ্যাসিবাদের স্থায়ী কবর রচনা করার জন্য প্রয়োজন, সেই জায়গাগুলিতেও রাজনৈতিক দলগুলির একটি মতৈক্যের ভিত্তিতে একটি চার্টার তৈরি হবে, যেটার নাম হবে জুলাই চার্টার। সেই আলোকেই ওটাই হবে জুলাইয়ের ঘোষণা, আসলে জুলাইয়ের স্পিরিট। এইটা ধরে পরবর্তী সরকার, রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্তে আসবে, ঐক্যমত্যে আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী যে সরকার আসবে তারা বাকি সংস্কারগুলি এগিয়ে নিয়ে যাবে। দেখুন, বেশ কিছু সংস্কারের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন রয়েছে। সুতরাং সেগুলি নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দিতে হবে। কিন্তু সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংস্কারের যে আইডিয়াটা, রূপরেখাটা, এটা পরিষ্কার করে সবার মতৈক্য তৈরি করা, যেগুলি সবাই ঐক্যমত্য হবে সংস্কার প্রয়োজন, সেগুলির বিষয়ে সবার সিদ্ধান্তে আসা। এখন আপনি
এই জায়গায় যদি দাঁড়িয়ে বিবেচনা করেন যে ছাত্ররা বলছে সংস্কারের পরে নির্বাচন, সংস্কারের পর বলতে কি আসলে? এই যে সংস্কারের ঐক্যমত, আমরা এই সংস্কারটা করব, ছাত্ররা তো এটাও বুঝে যে আপনি সব সংস্কার তো একসঙ্গে শেষ করে ফেলতে পারবেন না। সুতরাং ওই যে সংস্কারগুলি, এই যে মূল জিনিসগুলি, সবগুলি রাজনৈতিক দল রাজি হচ্ছে কিনা সেই জায়গাটা, যতটুকু রাজি হবে সবার সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতেই, সেই সিদ্ধান্তের আলোকেই পরবর্তী নির্বাচনের দিকে কিন্তু যাবে। তো আমাদের হাতে এখন পর্যন্ত যেই সময় আছে, আমরা যদি সামনে ডিসেম্বরকে ধরে এগোই, আমরা আশাবাদী সরকার এই সময়ের মধ্যে সবগুলি রাজনৈতিক দলের মতৈক্য সৃষ্টি করতে সক্ষম হবে, বেসিক সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে যে সংস্কারগুলি প্রয়োজন সেগুলিতে সবার ঐক্যমত, সবার সম্মতি নিয়ে আসতে সক্ষম হবে। জি, ধন্যবাদ ফয়জ আহমেদ। আমরা একটু যেতে চাই বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনার কাছে। ফ্যাসিবাদ আর যেন কখনো কোনোভাবেই আর মাথা উঁচু করে মাথা চারা দিয়ে না দাঁড়াতে পারে। ছাত্রদের প্রতিনিধি যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তাদের বক্তব্য একটি, যে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি বাংলাদেশে আর হবে না, তাদের একটি বক্তব্য বারবার আসছে। এবং এইখানে যেটি মূল বিষয় যে ফ্যাসিবাদদের বিরুদ্ধে আসলে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রয়োজন, নির্বাচন আসছে সামনে, তো এই সার্বিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ এক ধরনের পরোক্ষভাবে উঠে আসছে, এই ইস্যুতে আসলে কি এক হওয়া কতটুকু প্রয়োজন, জরুরি বলে মনে হয়? আমি আগে আপনি নির্বাচনী ব্যবস্থাটা আসি, যেটা সংস্কারের কথা বলা হচ্ছে। আমি কিন্তু আমার বক্তব্যের প্রারম্ভিক সাইডে প্রথম সূচনাতেই কিন্তু আমি বলেছি একটা রূপরেখার প্রয়োজন পড়বে, কি সংস্কার হবে, ন্যূনতম সংস্কার করে নির্বাচনটাকে কিভাবে ফেয়ার অ্যান্ড ফ্রি করা যায়, কিভাবে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে জনগণের মতের প্রতিফলন ঘটিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশে ফার্স্ট ইমপ্লিমেন্ট করা যায়, গঠন করা যায়, সার্বভৌম সংসদ করা যায়, এটাকে প্রায়োরিটি দিয়ে প্রথমে এই কাজটা করতে হবে। আর টু বি ব্যাকড বাই এ পলিসি, যে এই সংস্কারগুলি এই গভর্নমেন্টকে করতে হবে, সেটা একটা রূপরেখা, যেটা আমি বললাম 90-র যে আন্দোলনের যেটা 3 দলীয় রূপরেখা যেটা ছিল সংসদীয় গণতন্ত্র, ওইরূপ একটা রূপরেখা দেওয়া যে এই সংস্কারগুলি নেক্সট গভর্নমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে যখন দেওয়া হবে, যেটার জন্য এই যে 6টা কমিশন বললেন যারা সংস্কারের প্রস্তাব দিচ্ছে, তারপর আপনি জানেন যে 2017 সনে আমাদের নেত্রী বেগম খালেদা যে ভিশন 2030 দিয়েছিলেন এই সংস্কারের ব্যাপারে, ওইটাকে অ্যাড করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে, যেটা আমরা গ্রামেগঞ্জে জনগণকে বোঝাচ্ছি, এখন ব্যানার আকারে করে আমরা দিচ্ছি। সেইখানে ফেসিজমের বিরুদ্ধে স্বৈরাচার যাতে আর কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, ইচ্ছা করলে যাতে ভোটটাকে কেউ ম্যানিপুলেট না করতে পারে, দিনের ভোট রাতে না নিতে পারে, ভোট গণনায় যাতে ত্রুটি না করতে পারে, সমস্ত কিছু কিন্তু সেখানে সন্নিবেশিত আছে। কাজে যদি আমরা সেই সংস্কারগুলির পরবর্তী সরকার যখন করবে, আর না করে পারবেও না, কারণ জনগণকে তো সজাগ এখন, আর যেখানে একটা কমিটমেন্ট হচ্ছে ন্যাশনালিটি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে উইল ডু দিস আফটার ইফ উই ক্যান গো টু দ্য গভর্নমেন্ট, অথবা সকল দলের একটা কনসেনসাস হচ্ছে সকল সংস্কারগুলি নিয়ে কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের সাথে বসবেন। আমি আশা করি দেয়ার উইল বি ন্যাশনাল কনসেনসাস অ্যামাং অল দ্য পলিটিক্যাল পার্টিজ টু সাজেস্ট হোয়াট টু বি ডান বাই দ্য নেক্সট গভর্নমেন্ট রিফর্মসের ব্যাপারে। সেইখানে আমরাও যে 31 দফা দিয়েছি, যারা যারা যে সংস্কারগুলি আনতেছে, আমি খুব কনফিডেন্টলি বলে আমরা পড়েছি আমাদের 31 দফা, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার 31 মানে দফা, যেটা আমাদের 31টা সেখানে আছে। কাজেই কোনো সরকার ইচ্ছা করলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে জাগরণ দেশে হয়েছে, ছাত্ররা যে রাস্তাটা খুলে দিয়েছে দেশের জন্য, যে এইখানে কোনো দল ইচ্ছা করলে ক্ষমতায় গিয়ে ম্যানিপুলেট করে আবার একটা ফেসিজম দিয়ে মাথা চারা দিতে পারবে না। যেমন আমরা বলেছি আমাদের 31 দফায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আইনসভা এবং জুডিশিয়ারির মধ্যে একটা ব্যালেন্স করা, 70 ধারাটা যেটা বাতিল করে দেওয়া, হ্যাঁ, বিভিন্নভাবে যেই ইয়াগুলি আমরা আছি, বাট দলের ব্যাপারে আমাদের দলের ভিতরেও গণতান্ত্রিক প্রত্যেকটা দলে যে সংস্কারের কথা বলা হয়েছে ইন্টারনালি, হ্যাঁ, কাজে এগুলি হলে এইভাবে একটা নির্বাচন হয়ে যখন একটা গণতান্ত্রিক সরকার যখন দেশে প্রতিষ্ঠিত হবে, দে উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, দে উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য স্টুডেন্টস, দে উইল বি অ্যাকাউন্টেবল টু ইচ অ্যান্ড এভরি কমিউনিটি অফ আওয়ার সোসাইটি। কাজে সেখানে ইচ্ছা করলে একটা ফেসিজম একটা গভর্নমেন্ট নিজে থেকে আর করতে পারবে না। এবং আমরা আমাদের 31 দফা আমরা এটা ডিক্লেয়ার করেছি, আমাদের ভিশন 2030 ইজ ইনক্লুডেড ইন দ্যাট। এবং আমরা যতটুকু আমরা ট্রেনিং নিয়েছি দলের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে, যত দল, বিভিন্ন রাজনৈতিক দল যে সংস্কারগুলি প্রস্তাব করতেছে, মোর অর লেস ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার রিফর্মস আমরা দিয়েছি। এবং সেইভাবে হবে কোনো ফেসিজম বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমি বিশ্বাস করি না। এরপর ধরেন ওয়ার্স টু ওয়ার্স যদি হয়, উই আর রেডি টু ফেস দ্যাট। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতি নেওয়ার, ফিরবো আরও আলোচনা নিয়ে, সাথেই থাকবেন।
দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজ আলোচনা করছি ফ্যাসিবাদ মোকাবেলা কোন পথে। আমাদের সাথে 3 জন অতিথি যুক্ত আছেন। আমরা খুব দ্রুত আলোচনায় ফিরে যেতে চাই। আমার প্রথম প্রশ্নটি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ আপনার কাছে। সদ্য যে অতীতের ফ্যাসিস্ট কার্যক্রম সেগুলো সুরাহা করা এবং ভবিষ্যতে যেন ফ্যাসিজম আর কখনো না জন্মাতে পারে, এই দুটো কাজের কোনটিকে কিভাবে গুরুত্ব দিচ্ছে সরকার? দেখুন, যেই ফ্যাসিবাদের মধ্য দিয়ে এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখানে যেই নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা হয়েছে, আপনি জানেন মানে সহস্রাধিক মানুষকে এখানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের সকল শক্তিকে নিরস্ত্র মানুষের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই জায়গাগুলি বিচারটা আসলে নিশ্চিত করতে হবে। এই বিচারটা নিশ্চিত করার মধ্য দিয়েই আপনি এই যে ফ্যাসিবাদ যে কায়েম করেছিল তার শাস্তি যেমন নিশ্চিত করা, তেমনি ভবিষ্যতের যে ফ্যাসিবাদ আসার সম্ভাবনা যদি কখনো থাকে তার জন্য একটা এক্সাম্পল সেট করে যাওয়া। এখন এখানে সরকারের যদি চ্যালেঞ্জের জায়গা বলেন বা সরকারের যদি পলিসির জায়গা বলেন, সরকার পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে বিচার করতে গিয়ে অবিচার যেন না হয়ে যায় সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। অর্থাৎ অনেক সময় আবেগের জায়গা থেকে, অনেক সময় রাজনৈতিক তৎপরতার জায়গা থেকে, অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের জায়গা থেকে বলা যেতে পারে যে বিচার বিলম্বিত হচ্ছে কিনা। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, সরকার ফ্যাসিবাদের বিচারটা কোনো রাজনৈতিক বিচার হিসেবে করতে চায় না। যেটা আপনি যে ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে ইতিপূর্বে কিন্তু একটি বিচার কার্যক্রম হয়েছিল, আপনারা জানেন। সেই বিচারকে লোকালি এবং ইন্টারন্যাশনালি জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং সরকার এমন কোনো দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় না যাতে এই ফ্যাসিবাদীদের বিচারকে নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন করতে পারে যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না, এই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। এই লক্ষ্যে কিন্তু সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে, যে কেউ চাইলে বিচার প্রত্যক্ষ করতে পারবেন, বিচারের রেকর্ড ধারণ করা হবে। অন্তত 50 বছর পরেও যদি কেউ এসে দেখতে চায় এই বিচারের প্রসিডিংস কেমন ছিল, সেটা যেন স্পষ্ট থাকে। সুতরাং প্রশ্নহীন একটি ত্রুটিপূর্ণ বিচার নিশ্চিত করা হবে। জি, আমরা একটু যেতে চাই সাদিক আল আরমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। সাদিক আল আরমান, আপনার কাছে শেষ যে প্রশ্নটি করতে যাচ্ছি, ফ্যাসিস্ট মানসিকতা ও মতাদর্শের বিরুদ্ধে কোন অবস্থান বেশি জরুরি বলে মনে করেন? আগ্রাসী মনোভাব নাকি বুদ্ধি ও জ্ঞান ভিত্তিক লড়াই? অবশ্যই জ্ঞানই হচ্ছে শক্তি, জ্ঞানই হচ্ছে আলো। আমাদের আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা নেতা ছিলেন এরা এবং দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন করেছেন, এদের ভিতরে একটা পার্থক্য হচ্ছে শুধুমাত্র জ্ঞান। একটা পক্ষ জানে কীভাবে একটা ন্যারেটিভ দাঁড় করাইতে হয়, ফ্যাসিস্টের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। অবশ্যই আগ্রাসী মনোভাব দিয়ে কখনোই কোনো জটিল বা ভালো কোনো কিছু আদায় করা সম্ভব না। বুদ্ধিভিত্তিকভাবে মেধা দিয়ে, জ্ঞান দিয়ে সবচেয়ে ভালোভাবে কাজ করা যায়। আমি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিবের একটা বিষয়ে উল্লেখ করব যে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান যিনি আছেন ডক্টর ইউনূস স্যার, আপনি যদি দেখেন আওয়ামী লীগ এখন রিসেন্টলি বিএনপির বিরুদ্ধে কিছু বলছে না, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কিছু বলছে না। আওয়ামী লীগ এবং তার যতগুলো দোসর আছে দেশীয় এবং আন্তর্জাতিক, সবার একমাত্র টার্গেট হচ্ছে ডক্টর ইউনূস। কারণ উনি যে সুষ্ঠু বিচার ব্যবস্থাটা করবেন, সুষ্ঠু বিচারটা করবেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, যেটা আরও বিগত আগামী 50 বছর অ্যাকসেপ্টেবল হবে, এই বিচারটা আওয়ামী লীগ আনাইতে চায়। সেই জন্য তারা দ্রুত নির্বাচনের ভিত্তিতে বিএনপি, জামাত বা যে কোনো অন্য দলকে ক্ষমতা চায় যাতে সে রাজনৈতিক বিচার বলে, রাজনৈতিক প্রতিহিংসা বলে সুবিধা পেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক যে জায়গাটা, আপনি যদি চিন্তা করেন যারা আজকে দেশের বুদ্ধিজীবী তারা এই জায়গাটা বুঝতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সরকারকে তারা সাপোর্ট করবে। যে কারণ আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জাতির সাথে যে খারাপ কাজগুলো করেছে, জুলুম করেছে, এদের যদি প্রকৃতভাবে শাস্তি কখনো হতে হয়, সেই ক্ষেত্রে যদি কখনো পলিটিক্যাল পার্টিজ আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সেই ক্ষেত্রে তারা প্রশ্ন তোলার সুযোগ পাবে। কিন্তু এই সরকারের আমলে যখন বিচারটা হয়ে যাবে, অদূর ভবিষ্যতে আগামী 50 বছর আওয়ামী লীগ তার কৃত অপকর্মের জন্য এই বাংলাদেশের মানুষের সামনে দাঁড়াতে পারবে না এবং তাদের রাজনীতি করা যে দুর্বিসন্ধি, রাজনীতির নামে অপরাজনীতি করা যে দুর্বিসন্ধি, সেটা মাঠে মারা যাবে। তো আমি এটাই আশা করব যে বর্তমান আমাদের যে সরকার আছে, সরকারটা আরেকটু শক্তিশালী হোক, তাদেরকে সাপোর্ট দেওয়া হোক
জনগণের পক্ষ থেকে তার উপর অবশ্যই সাপোর্ট আছে। যদি পলিটিক্যাল পার্টিগুলা আরেকটু সাপোর্ট বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকার শক্তিশালী হবে এবং খুব দ্রুত বিচার সহ অন্যান্য যে সংস্কার কাজ সেগুলো আগে নিয়ে যেতে পারবে। এবং বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে আমি এটাও আশা করব যে যখন এই কাজগুলো আমরা দেখতে পারবো, বিশেষত জ্ঞানের প্রয়োগ, স্কিলসের প্রয়োগ, সেই ক্ষেত্রে মানুষ অবশ্যই উজ্জীবিত হবে যে পাওয়ার পলিটিক্স ছেড়ে বুদ্ধিভিত্তিক আন্দোলনে যোগ দেবে। জি, সাদিক আল রহমান, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য বিএনপির বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনার কাছে একদম শেষ প্রশ্ন। যেই আবেগ, দাবি এবং ত্যাগ রেখেছে ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, তাদের সেই ত্যাগের প্রতি মর্যাদাকে সমুন্নত রেখে আসলে এই ভবিষ্যতে ফ্যাসিজমের বিরুদ্ধে বিএনপি কিভাবে কাজ করবে? ধন্যবাদ আপনাকে। যে আপনি যেটা বলছেন যে তরুণ সমাজের বিগত আন্দোলনের যে ত্যাগ, তাদের যে আশা প্রত্যাশা, ওইগুলিকে মূল্যায়ন করে ইভ্যালুয়েট করেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে আমরা 31 দফা দাবি দিয়েছি, যেখানে ফেসিজমকে মূলোৎপাটন করে ফেলা হবে যদি আমরা ক্ষমতায় যাই সংস্কারের মাধ্যমে। স্টার্টিং ফ্রম দ্য ভেরি ইলেকশন সিস্টেম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ইন বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, যেখানে গিয়ে ক্ল্যাশগুলি হয়, ফেসিজমের সৃষ্টি হয়, পুলিশের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পার্লামেন্টের ভিতরে সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার, পাওয়ারের সংস্কার, পাওয়ার গেমের সংস্কার, সমস্তগুলি আমাদের 31 দফার ভিতর আছে, যেগুলি টু গিভ ডিউ রেসপেক্ট টু দ্য এক্সপেকটেশনস অফ দ্য ইয়াঙ্গার জেনারেশন অফ দ্য কান্ট্রি। এক কথা আপনাকে বলে দিলাম। এবং আমাদের 2030 ভিশনকে ইনক্লুড করে আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে, তার ভিতরে টোটাল ইজ ফুল অফ দ্য এক্সপেকটেশনস অফ দ্য ইয়াং জেনারেশন। এবং ইয়াং জেনারেশনের স্পেশালি যে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, স্পেসিফিক্যালি একটা দফা আনা হয়েছে, যতদিন চাকরি না দেওয়া যাবে ততদিন তাদের জন্য ভাতার ব্যবস্থা করো, শিক্ষা কার্যক্রমকে চাকরিমুখী করা, আয়মুখী করা, যাতে করে একটা মানুষ আমাদের বেকারে না থাকে, এবং দেশে দুর্নীতিমুক্ত একটা নতুন সমাজ ব্যবস্থা কায়েম করা। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি প্রমিনেন্টলি রিটেন ডাউন অ্যান্ড হাইলাইটেড ইন আওয়ার 31 দফা। কাজে অবশ্যই তরুণ সমাজের এক্সপেকটেশনকে হাইলাইট করে মূল্যায়ন করা হবে, যাতে করে কোনো দিন আর ফেসিজম এই দেশে সৃষ্টি হয়ে যেত, সমাজ ব্যবস্থাটাকে যেন ধ্বংস না করতে পারে, সেই জন্য আমরা সোচ্চার থাকবো। আমাদের সরকার যদি আমরা যাই, জনগণ নেয়, আমরা সোচ্চার থাকবো। আমাদের 31 দফা রিফর্ম আমরা করে ছাত্র জনতার ইজ্জতকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। যদি এক বাক্যে আসলে আপনার কাছে জানতে চাই যে সবশেষ বেশ কিছু ইস্যুতে, বেশ কিছু আলোচনায় এক ধরনের দ্বিধাবিভক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের সিদ্ধান্তের সাথে আপনাদের বিএনপিরও কিন্তু এক ধরনের মতবিরোধ হয়েছে, এটি আসলে কি? দেখেন, এটা মতবিরোধ না, জাস্ট আপনি এটাকে, আমরা বিএনপি একটা সিনিয়র রাজনৈতিক প্ল্যাটফর্ম, ছাত্রদের কথাবার্তা যেখানে আমাদের হয়তো ভুল ধরা পড়ে বা হয়তো মনে করে এটা আরও সংশোধিত হওয়ার দরকার, সেখানে একটা আপনারা মনে করেন বাইরে থেকে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, ইউ ক্যানট ট্রিট ইট অ্যাজ এ কন্ট্রাডিকশন। প্রেসিডেন্টের বাতিল দেওয়ার প্রশ্নে হ্যাঁ বিএনপির স্ট্যান্ড ছিল একটা, ছাত্রদের স্ট্যান্ড ছিল একটা, বাট আলটিমেটলি দে আন্ডারস্টুড দ্য বেনিফিট অফ দ্যাট স্ট্যান্ড অফ বিএনপি। এখানে একটা ব্যারিয়ার থাকতে পারে বা একটা ডিফারেন্স হতে পারে, দ্যাট ডাজ নট মিন যে ছাত্রদের জিনিসটাকে অবজ্ঞা করা হচ্ছে। আপনি এটাকে একটা বিএনপির পক্ষ থেকে সাজেশন হিসেবে নিতে পারেন, এবং স্টুডেন্টস আর অ্যাকসেপ্টিং দ্যাট থিং অ্যান্ড উই আর অনারিং। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপি নেতা এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, এবং কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন কমিশন সংস্কারের সদস্য সাদিক আল রহমান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনা থেকে যে বিষয়টি দেখা গেল যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে অবস্থান সাধারণ মানুষের এবং রাজনৈতিক দলগুলোর, তরুণ ছাত্র জনতার জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের মূল ভিত্তি, সেই জায়গাটি ফ্যাসিজম যেন আর কখনোই বাংলাদেশের বুকে মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।